আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় সূচকের গল্প। এতে 1 থেকে 29 পৃষ্ঠা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি পর্যায়ক্রমে অত্যন্ত সহজভাবে প্রতিটা পৃষ্ঠা অত্যন্ত ভালো করে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সূচকের গল্প এখানে দেওয়া আছে গুণের গণনার খেলা। চলো আমরা একটা গল্প পড়ি। এখানে সুন্দর একটা চমৎকার গল্প দেওয়া আছে। দেখো, একজন রাজা আছে, তার সাথে আরো 2 জন লোক আছে। ওকে, এটা হচ্ছে রাজার মন্ত্রী এবং এটা হচ্ছে একজন পর্যটক। দেখো, অনেক অনেক বছর আগের কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন। সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কী নিয়ম? পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য নেবেন। প্রথম দিন তিনি 1 টাকা নেবেন, দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা। আমরা জানি 1 টাকার দ্বিগুণ হচ্ছে 2 টাকা। তার পরের দিন তিনি নেবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় দিন নিয়েছিল সে 2 টাকা, তার দ্বিগুণ হবে কত? 4 টাকা। ঠিক এভাবে তিনি 50 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নেবেন। হিসাবটি অনেকটা নিচের চকের মতো। দেখো, এখানে একটা চক দেওয়া আছে, চক হচ্ছে 1.0। ওকে, দেখো প্রথম দিন তিনি নেবেন হচ্ছে 1 টাকা। তাহলে এটাকে গুণাকারে প্রথম দিন আমরা 1 গুণন 1 লিখতে পারি। ওকে, তো 1 একে 1, সে 1 টাকাই পাবে। দ্বিতীয় দিন সেভাবে এই যে 1 টাকা, এই 1 টাকার দ্বিগুণ, এই হচ্ছে আমার 1 টাকা, এটার দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে কত হলো? 2 টাকা হলো। তাহলে তৃতীয় দিন সে পাবে এই যে 2 টাকা পেল, এই 2 টাকার দ্বিগুণ, অর্থাৎ 2 টাকার দ্বিগুণ হলো কত? 4 টাকা। এবং চতুর্থ দিন সে পাবে এই যে 4 টাকা পেল, সেই 4 টাকার দ্বিগুণ অর্থাৎ 8 টাকা। আর এমন কি, তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজ দরবার থেকে মূল্য নিয়ে যান। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজা টনক নড়ে বসল। বাবু, তো কী কারণে সেটি হলো? তোমরা চক 1 এর ন্যায় একটি চক খাতায় তৈরি করে 5ম দিন হতে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় করো। ওকে, এখানে দেখো কত দিনের দেওয়া আছে? চতুর্থ দিনের দেওয়া আছে। ওকে, 4 দিনের টাকার পরিমাণটা, 4 দিনে সে নিল কত? 8 টাকা, সেটা দেওয়া আছে। আমাদের কাজ হলো যে 5ম দিন হতে কততম দিন? 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণটা বের করতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, সে চতুর্থ দিন সে টাকা পেয়েছিল 8 টাকা, তাহলে 5ম দিনে পাবে সেই 8 টাকার দ্বিগুণ হলো 16 টাকা। ষষ্ঠ দিনে পাবে সেই 16 টাকার দ্বিগুণ 32 টাকা। সপ্তম দিনে পাবে এই 32 টাকার দ্বিগুণ 64 টাকা। এবং অষ্টম দিনে পাবে 64 টাকার দ্বিগুণ হলো 128 টাকা। এবং নবম দিনে পাবে 128 টাকার দ্বিগুণ 256 টাকা। এবং দশম দিনে পাবে 256 টাকার দ্বিগুণ কত? 512 টাকা। তাহলে 11তম দিনে সে কত পাবে? ওকে, 11তম দিনে পাবে সেই 512 টাকার দ্বিগুণ 1024 টাকা। এবং 12তম দিনে পাবে সেই 1024 টাকার দ্বিগুণ 2048 টাকা। 13তম দিনে পাবে 2048 টাকার দ্বিগুণ 4096 টাকা। এবং 14তম দিনে পাবে 4096 টাকার দ্বিগুণ 8192 টাকা। 15তম দিনে পাবে এই 8192 টাকার দ্বিগুণ হলো 16348 টাকা। এবং 16তম দিনে পাবে এই 16348 টাকার দ্বিগুণ 32768 টাকা। এবং 17তম দিনে পাবে ঠিক এটার দ্বিগুণ এবং 18তম দিনে পাবে এটার দ্বিগুণ, 19তম দিনে পাবে এটার দ্বিগুণ, এবং 20তম দিনে সে পাবে 5,24,000 কত? 288 টাকা। ঠিক এইভাবে আমরা আগের সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে পরের সংখ্যাটি পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেয়ে গেলাম? 20তম দিন পর্যন্ত সে কত টাকা নিল? 5,24,288 টাকা। কাগজ ভাঁজের খেলা। কাগজ ভাঁজের খেলাটি খেলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো। প্রথমে 1 নম্বর ধাপ হচ্ছে A4 বা বড় খাতার মাপের একটি কাগজ নাও। ওকে, কাগজ নেওয়ার পর কাগজটির চারপাশে এমনভাবে
কলম দিয়ে দাগ টানো যেন কাগজটিকে একটি আয়তক্ষেত্র মনে হয়। একটা কাগজ নিয়ে নেওয়ার পর আমরা কাগজটির চারপাশে ঠিক সোজা স্কেল দিয়ে এভাবে কি করব, চারপাশে এভাবে একটা দাগ টানবো। ওকে, তারপর 3 নম্বরে হচ্ছে এখন কাগজটিকে সমান 2 ভাগে ভাঁজ করো এবং ভাঁজ বরাবর কলম দিয়ে দাগ টানো। এই যে কাগজটিকে আমরা কি করেছি, লম্বালম্বিভাবে 2 ভাগে ভাঁজ করেছি, ভাঁজ করে কলম দিয়ে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পর দেখো এই একটি ঘর পেলাম, 2টি ঘর পেলাম। ওকে, আগের ভাঁজটি ঠিক রেখে আবার কাগজটিকে 2 ভাগে ভাঁজ করো এবং আগের মতো করে দাগ দাও। আগের ভাঁজটি এটা যে লম্বালম্বি দাগ দিয়েছি সেটা ঠিক থাকবে, ঠিক থাকার পর এরকম হবে। এরকম হলে এটাকে আবার কি করব, মাঝখানে 2 ভাঁজ করব, অর্থাৎ এই যে উপরের অংশটা, ঠিক আছে, উপরের অংশটাকে এই পাশে নিয়ে আসলে আরেকটা অংশ হবে, তখন কাগজটা এমন হয়ে যাবে। তখন এটা কয় ভাঁজ হলো, 2 ভাঁজ হলো। ওকে, এখন দেখো বলছে যে আগের ভাঁজটি ঠিক রেখে আবার কাগজটিকে 2 ভাগে ভাঁজ করে এবং আগের মতো করে দাগ দাও। আবার দাগ দিতে বলছে। এবার কয়টি সমান গড় পাওয়া গেল? তো 2 ভাঁজে আমরা কয়টি গড় পেয়েছি, কতটি পেয়েছি, 4টি গড় পেয়েছি। ওকে, অনুরূপভাবে আগের ভাঁজটি ঠিক রেখে আরও 3 বার ভাঁজ করো এবং দাগ দাও। একইভাবে ভাঁজ করতে থাকলে কততম ভাঁজে গড় কয়টি গড় পাওয়া যাবে, নিচে 1.1 পূরণ করার চেষ্টা করো। ওকে, পরবর্তীতে 2টি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে 3টি করে ভাঁজ করো এবং মোট 4 বার ভাঁজ করে ছক 1-এর 1 এবং এর নেই ছকের 1.2 পূরণ করো। অর্থাৎ কাগজটিকে আমরা প্রথমে কি করব, একটি ভাঁজ করব, তারপর 2টি ভাঁজ করব, তারপর 3টি ভাঁজ করব এবং ভাঁজ করার পর মোট কয়টি গড় হবে সেটি আমাদের দেখার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ছক 3টা ছক দেওয়া আছে, ছক 1-এর 1, ছক 1-এর 2 এবং ছক কত, 1-এর 3। এই 3টি ছক দেওয়া আছে। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2। তাহলে চলো আমরা পৃষ্ঠা নাম্বার 2-এর ছকটি 3টি ছক পূরণ করে নিই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো ছক 1-এর 1-এ কি আছে, দেখো কততম ভাঁজ, প্রথম ভাঁজ। প্রথম ভাঁজে ঘর সংখ্যা কত, 2টি। আমরা কি দেখেছিলাম মনে আছে, এই যে কাগজটা, এই কাগজটাকে যখন আমি ঠিক এই লম্বা বরাবর একটা ভাঁজ করব তখন কয়টা গড় হবে, এই একটা গড় হবে, এই একটা গড় হবে। ওকে, পরবর্তী সময় যখন এটাকে আরেকটা লম্বি এইভাবে ভাঁজ করব, তারপর দেখো 1, 2, 3, 4টা গড় হয়ে গেল। ঠিক একইভাবে প্রথম ভাঁজে গড় সংখ্যা হবে 2টি, দ্বিতীয়ভাবে ভাঁজে গড় সংখ্যা হবে 4টি, তারপরে হবে 8টি, তারপরে হবে 16টি, তারপরে হবে কত, 32টি গড় সংখ্যা হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো ছক কত, 1-এর 2। 1-এর 2-এ দেওয়া আছে যে কততম ভাঁজ। এখানে গড় সংখ্যা আমাদের কয়টি, প্রথম ভাঁজে গড় সংখ্যা হয়েছে কয়টি, 3টি। প্রথম ভাঁজে যদি 3টি হয় তাহলে দ্বিতীয় ভাঁজে হবে কয়টি, 9টি। তারপর তৃতীয় ভাঁজে হবে কয়টি, 81টি এবং চতুর্থ ভাঁজে হবে কত, 6561টি ভাঁজ। অর্থাৎ এবার শিক্ষার্থীরা, এবার দেখো, এবার চলো আমরা শ্রেণীকক্ষে বসেই একটি কাজ করি। তোমাদের যাদের রুল জোড় সংখ্যা তারা 6 সংখ্যাটি নিচের চোখে লেখো এবং যাদের রুল বিজোড় তারা 5 সংখ্যাটি নিচের চোখে লেখো। অর্থাৎ যাদের রুল হবে জোড় তারা এখানে লিখবে কত, 6, আর যাদের রুল হবে কত, 5, তারা এই যে 6-এর পরিবর্তে এখানে লিখবে 5। তাহলে কতটি সংখ্যা রয়েছে আমরা বের করি। ওকে, এখানে নিচে আরেকটু কথা আছে। এখন তুমি যে সংখ্যাটি নিলে সেই সংখ্যাটি দিয়ে একবার গুণ করো এবং তা নিচের ছকের ন্যায় পূরণ করো। এভাবে ভেবে দেখো কি হতে পারে। তোমার রুল যদি বিজোড় হয় তাহলে 2টি 5 গুণাকারে লিখবে, অর্থাৎ 5 গুণন 5। আর যদি রুল জোড় হয় তাহলে 2টি 6 গুণাকারে লিখবে, অর্থাৎ 6 গুণন 6। দেখো এখানে দেওয়া আছে 1.4-এ দেওয়া আছে কি, যদি রুল জোড় সংখ্যা হয় তাহলে এখানে আমি লিখব কত, 6 গুণন 6। ওকে, তাহলে এখানে কি লিখব, 6 গুণন 6 লিখব। তাহলে গুণফল কত হবে, 6-এ 6 গুণ করলে হচ্ছে আমাদের 36 হবে। ওকে, গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, একই সংখ্যা 2টি রয়েছে। তারপরে দেখো এখন বলছে, এখন আগের বারের মতোই সেই সংখ্যাটি দিয়ে 2 বার গুণ করো এবং নিচের ছকে গুণাকারে লেখো গুণফল কত পেলে। এটা হচ্ছে ছক নাম্বার 1.5। ওকে, তারপরে দেখো ছক নাম্বার হচ্ছে 1.6। এখন কতবার বলছে, 3 বার, 4 বার, 5 বার করো। ওকে, আস্তে আস্তে বাড়তেছে। এখন দেখো ছক নাম্বার 1.7।
1.7 কি বলছে দেখো, এবার সংখ্যাটিকে 10 বার, 11 বার, 12 বার গুণ করে নিচের ছকে শুধু গুণ আকারে লিখতে বলছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পৃষ্ঠা নাম্বার 3-এর যে কয়টা ছক দেওয়া আছে সেটা পূরণ করে নিই। সেই সংখ্যাটি দিয়ে 2 বার গুণ করো এবং নিচের ছকে গুণাকারে লেখো, গুণফল কত পেলে। ওকে, এখন কি বলছে, এই সংখ্যাটিকে আরও 2 বার লিখতে, তাহলে কতবার হলো, 3 বার। তো 3 বার 5 গুণ করলে হয় 125। দেখো গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা 3টি রয়েছে। কয়টি রয়েছে, যে 1টি, 2টি, 3টি। ওকে, এটা হচ্ছে তোমার রুল যদি কি বেজোড় হয়, কিন্তু তোমার রুল যদি জোড় হয় তখন তুমি কি করবে, গুণাকারে এটাকে 6কে 3 বার লিখবে, গুণ করলে হবে 216, এবং গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে এর গড়ে হবে 3টি সংখ্যা। তারপরে বলছে আবার এমন করে 3 বার, 4 বার, 5 বার গুণ করো এবং নিচের ছকে লেখো। কতবার বলছে দেখছো, 5 বার পর্যন্ত লিখতে। তাহলে এই যে এই 5টাকে আমরা আরও কয়বার লিখলাম, 3 বার লিখলাম। 3 বার যখন লিখব তাহলে গুণফল হবে কত, 625। তাই গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, 3 বার, আর 1 বার কয়টি রয়েছে, এই 4টি সংখ্যা রয়েছে। ঠিক একইভাবে কি করব, এখন আমরা গুণাকারে আরও 1 বার বেশি লিখব। তার মানে হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 5 বার যখন গুণ করব তখন গুণফল হবে 3125। এটা তোমরা ক্যালকুলেটরে করে নিবে। ওকে, তাহলে এখানে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, আমরা লিখতে পারি কি 5টি। তারপরে করব কি 5টির পর আরেকটি 5 বেশি গুণ দিব, দেওয়ার পর হবে 15625। তো এখানে দেখো গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কয়টি রয়েছে, 6টি রয়েছে। তাই গুণাকারে আমি 6কে কি করলাম, এই যে 6কে আরও 3 বার 6 দিলাম, গুণ করলাম, তাহলে গুণফল হবে 1296। তাই আলাদাভাবে কয়টি সংখ্যা হলো, 1টি সংখ্যা, 2টি সংখ্যা, 3টি, 4টি। এই আমি এখানে লিখেছি 4টি। ওকে, 4-এর পর আমি আরেকবার বাড়িয়ে দিলাম, সংখ্যাটিকে 5 বার করে দিলাম, কারণ আমাকে কি বলছে 3 বার, 4 বার, 5 বার গুণ করতে। তাহলে আমি এখন আবার 4 বার দিলাম। 4 বার দেওয়ার পর তাহলে আমার টোটাল সংখ্যা হবে আলাদাভাবে 5টি। এখন পরে বলছিল কি 5 বার দিতে, হ্যাঁ, তাহলে আমি যখন 5 বার দিব তখন আমার গুণফল হবে 46656, এবং গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা হবে কয়টি, 6টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তারপরে দেখো এখন বলছে এবার সংখ্যাটিকে 10 বার, 11 বার এবং 12 বার গুণ করে নিচের ছকে শুধু গুণ আকারে লিখতে বলছে। এখন আমাদের কি গুণফল বের করতে হবে না, তাহলে এটা খুবই সিম্পল। 10 বার লিখতে বলছে গুণ আকারে, এই যে এই দৃশ্যটা হচ্ছে কি আমাদের গুণাকার, অর্থাৎ একটি সংখ্যাকে যখন আমি আরেকটি সংখ্যা দিয়ে গুণ করব তখন এটা কি গুণাকার হয়ে গেল। তাইলে আমাদেরকে কয়বার লিখতে বলছে, 10 বার। ঠিক হইলো, 3 বার লিখেছি, 4 বার লিখেছি, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, এই হলো 10 বার। আমি কয়বার লিখেছি, এই 5টাকে কয়বার গুণ করেছি, 10 বার দিয়ে। ওকে, তাহলে আমার মোট গুণাকারে আলাদা সংখ্যা কয়টি হবে, 11টি, কারণ আমি 5কে কয়বার গুণ করেছি, 10 বার গুণ করেছি। এখন এই 5কে আমি আরও 11 বার গুণ করলাম, তাহলে আমার আলাদাভাবে সংখ্যা হবে কয়টি, 12টি। এই 5কে আমি আবার 11 বার দিয়ে গুণ করলাম, এই 5কে আমি আবার 12 বার 5 দিয়ে গুণ করলাম, তাহলে আমার মোট সংখ্যা হবে কয়টি, 13টি। ওকে, এটা হচ্ছে যখন আমার রুল 5 ধরেছি তখন আমাকে, আমার রুল যখন জোড় সংখ্যা ধরেছি, তোমার রুল যখন বেজোড় সংখ্যা ধরেছো তখন 5 দিয়ে গুণ করেছো। এখন যদি আমি যাদের রুল জোড় তাদেরটা না দেখাই তাহলে তারা অনেকটা মাইন্ড করবে, হ্যাঁ। ওকে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে না। তাই যাদের রুল নাকি জোড় সংখ্যা তাদের ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে আমাদেরকে কয়বার গুণ করতে বলছিল, 10 বার। ঠিক আছে, মনে আছে? এই যে দেখো বলছে কি এবার সংখ্যাটিকে 10 বার, 11 বার, 12 বার গুণ করো। তাহলে আমি 6টাকে কতবার, এই যে আমার এটা হচ্ছে মূল 6, এটাকে আমি এখানে আরো কতবার গুণ করলাম, 10টা 6 দিয়ে গুণ করলাম। তাহলে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, 11টি হয়ে গেল। এখন দেখো এই 6টাকে আমি আবার কি করলাম, আরো 11 বার দিয়ে গুণ করলাম, অর্থাৎ 11টা 6 দিয়ে গুণ করলাম। তাহলে মোট হইল কয়টি, আমার একই সংখ্যা রয়েছে কয়টি, 12টি।
এখানে হচ্ছে আমার 6কে আরও 12টি 6 দিয়ে গুণ করলাম, তাহলে আমার মোট সংখ্যা হয়ে গেল কয়টি আলাদাভাবে? 13টি। তাহলে আমরা 1.7 ছকটি পূরণ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছক 1.3 1.6 প্রতিক্ষত্রে গুণাকারে কতটি করে সংখ্যা ছিল? আমরা খুব সহজে সেটির সাহায্যে গুণাকারটিকে অন্য উপায়ে লিখতে পারি। এক্ষেত্রে আমরা আরেকটি ছকের সাহায্য নিব। এখন আমরা ছক নাম্বার কততে আছি? 1.8-এ আছি। ওকে, এখন দেখো বলছে যে 10 গুণন 10 গুণাকারে লিখেছি, 10কে আমরা গুণাকারে লিখেছি। 10 গুণন 10-এ গুণ করলে কত হয়? 100 হয়। আচ্ছা, গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? এই হচ্ছে আমাদের গুণাকার, এবং এখানে আলাদাভাবে সংখ্যা রয়েছে 1টি 2টি, তাই আমি এখানে কয়টি লিখেছি? 2টি লিখেছি। যা গুণফল লেখার নতুন উপায়। আচ্ছা, আমরা এখানে দেখো একটি গুণফল দেওয়া আছে, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এখন নতুন উপায় হচ্ছে 10 পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 10-এর উপর আমরা কত দিয়েছি? 2 দিয়েছি। কেন লিখেছি এবং কিভাবে লিখেছি দেখো, এখানে আমার মূল শব্দ হচ্ছে, মূল সংখ্যা হচ্ছে 10। আচ্ছা, তাহলে আমি এখানে কয়টা লিখেছি? 10 লিখেছি। এখানে গুণাকারে কয়টি সংখ্যা পেয়েছি আমরা? 2টি, সেজন্য আমরা 2টাকে পাওয়ার হিসাবে উপরে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ওকে, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন 10কে আমরা আলাদাভাবে 3 বার গুণ করেছি, তাহলে আমাদের মূল সংখ্যা হচ্ছে কত? 10। আলাদা 3টার গুণফল হয়েছে কত? 1000। আচ্ছা, তো গুণাকারে আলাদাভাবে কত হয়েছে? কতটি সংখ্যা রয়েছে? 3টি সংখ্যা রয়েছে। তাহলে মূল সংখ্যা 10, আমরা 10 লিখলাম। আলাদাভাবে গুণাকারের সংখ্যা হচ্ছে 3, তাই আমরা উপরে 3 লিখলাম। এরপরে ঠিক একইভাবে মূল শব্দ হচ্ছে সংখ্যা হচ্ছে 10, এবং আমরা কতবার লিখেছি? টোটাল 4 বার লিখেছি। তাহলে 4 বার লেখার পর এটা গুণফল হলো কত? 10,000। ওকে, এখানে আমরা 4 বার লিখেছি, তাহলে হচ্ছে মূল হচ্ছে 10, যেহেতু 4 বার লিখেছি সেজন্য পাওয়ার হিসাবে লিখেছি কত? 4। ঠিক একইভাবে আমরা 10কে 5 বার গুণ করেছি, তাই আমরা এটা 10-এর পাওয়ার হিসাবে লিখেছি কত? 5। এখন দেখো, তোমরা কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে? এখানে যতটি একই সংখ্যা গুণাকারে রয়েছে আগে সেটিকে লেখা হচ্ছে, এবং এরপরে যতবার রয়েছে তাকে সেই সংখ্যাটির উপরে ডান পাশে বসানো হয়েছে। তাহলে এখন দেখো ছক নাম্বার হচ্ছে 1.9। এখানে দেখো তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? 5 নাকি 6? তারপর হচ্ছে গুণাকারে লিখতে হবে এখানে, তারপর গুণফল লিখতে হবে। গুণাকারে একই সংখ্যা, গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে সেটা লিখবে এই করে, এবং গুণফল লেখার নতুন উপায়গুলো এই জায়গায় লিখব। এই হচ্ছে আমাদের ছক। তাহলে চলো সমাধান দেখি। ওকে, আমরা ধরে নিয়েছি যে আমার রুল সংখ্যা ছিল বেজোড়, অর্থাৎ বেজোড় হলে 5 লিখতে হবে। তাহলে গুণাকারে লিখলে 5কে একবার, প্রথমে কি করব? একবার গুণ করব। তাহলে 5 5-এ কত হয়? 25 হলো। তাহলে গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে? 1টি 2টি, তাই আমি এখানে কয়টি লিখলাম? 2টি লিখলাম। তাহলে গুণফল লেখার নতুন উপায়। তাহলে এখানে আমি কত লিখব? কত লিখবো? এখানে 5 লিখব। 5 লিখে উপরে পাওয়ার কত হবে? 2 হবে, যেহেতু আমি গুণাকারে 2 বার লিখেছি। ঠিক একইভাবে 2 বারের পরে আসছে কয়বার? 3 বার। 3 বার আসলে আমি যখন 3টা 5 গুণ করব তখন আমার গুণফল হবে 125, এবং আলাদাভাবে কত হবে? 3 হবে। আলাদাভাবে সংখ্যাটি কয়বার? 3 বার। এখন গুণফল লেখার নতুন উপায় হলো, আমাকে এখানে কত লিখতে হবে? 5 উপরে ডান পাশে লিখতে হবে কত? 3। ঠিক একইভাবে যদি আমি 4 বার লিখি তাহলে 4টা 5 গুণ করলে হবে 625, এবং আলাদাভাবে সেটা হলো 4 বার। আর এখানে আমি যে 5 মূল সংখ্যা নিয়েছি, এখানে আমি 5 লিখেছি, পাওয়ার হবে কত? 4। ঠিক একইভাবে আমি 5কে টোটাল আমি 5 বার গুণ করেছি। 5 বার গুণ করার পর গুণফল হবে 3125, আলাদাভাবে হবে কয়বার? 5 বার। 5 বার হওয়ার কারণে আমি এখানে বক্সে দিব কত? 5, এবং আমার পাওয়ার থাকবে, অর্থাৎ উপরে ডান পাশে থাকবে 5। ঠিক একইভাবে আমি 6 বার দিয়েছি, তো গুণফল হবে 15625, আলাদাভাবে হলো 6 বার, আর আমি এখানে লিখব 5, উপরে ডান পাশে লিখব কত? 6।
এখন তোমার নেওয়া সংখ্যাটি 6 হলে তুমি নিচের মতো করে চক পূরণ করবে। আমার রুল যখন বেজোড় ধরেছি তখন 5 এভাবে লিখেছি, এখন যদি 6 হয় তাহলে কিভাবে করব একটু দেখে নিই। ছিল কত ছিল আমার রুল? 6 ছিল, তাহলে 6কে আমি 2 বার গুণ করলাম, 36 হলো। কতটি সংখ্যা রয়েছে? 2 বার, আর আমি এই যে বক্সে এখানে আমি 6টা লিখে দিব। ঠিক একইভাবে আমি 3 বার 6 গুণ করব, তাহলে এই বক্সে আমার এখানে কত হবে? 6 ভাগের 6 পাওয়ার হবে কত? 3। এখানে প্রতিটাতে 6 পাওয়ার হবে কত? 4। যেহেতু আমি 4 বার, তখন এখানে আমি কয়বার? 10 বার লিখেছি। এখানে কয়বার লিখেছি? 10 বার। এই 10 বার 5 গুণ করলে হবে আমার এই সংখ্যাটি। এবং কয়টি সংখ্যা হবে টোটাল? 10টি সংখ্যা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে আমি নতুন নিয়মে গুণফল হচ্ছে কত? আমি 5 পাওয়ার দিব কত? উপরে লিখব কত? 10 লিখব, কারণ হচ্ছে আমি 10 বার গুণ করেছি। এখন দেখো 5কে আমি 11 বার গুণ করেছি, তাহলে আমার 11 বারের গুণফল হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এখানে কয়টি গুণ আকারে আলাদাভাবে সংখ্যা হচ্ছে? 11টি। এখানে 5-এর উপর লিখব 11। 12 বার লিখেছি, তাই এখানে 5-এর উপর লিখব 12। ওকে, এখন রুল যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে আমাকে 6 নিতে হবে। 6 নিলে ঠিক 6কে আমরা 10 বার গুণ করলে আমি গুণফল পাবো এই সংখ্যাটি। ওকে, তাহলে লিখব কি? 6-এর উপরে পাওয়ার কত লিখব? 10 লিখব, উপরে ডান পাশে লিখব 10। যখন 11 নিব তখন উপরে 6-এর ডান পাশে উপরে লিখব 11। যখন 12 নিব তখন 6-এর উপরে লিখব কত? 12। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো ছক 1.10 এটা পূরণ করেছি। ওকে, এবং 5 এবং 6 দুটা নিয়ে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো চিত্রে বলেছে চিত্র 1.1-এ দেখো একই সংখ্যা বারবার গুণাকারে লেখার বদলে আমরা ওই সংখ্যার ডান পাশে উপরে ছোট করে নির্দেশ করে দিচ্ছি যে একই সংখ্যাকে কতবার গুণ করা হয়েছে। হ্যাঁ, ওকে, গণিতের ভাষায় একে সূচক, একে কি বলে? সূচক বলে। আমরা একটা নতুন জিনিস শিখলাম। পাশের ছবিটি দেখো, এইবার দেখো পাশের ছবিটি। এই যে এখানে দেখো 3, উপর হচ্ছে কত? 4। এই যে 3টা দেওয়া আছে, এটা একটা তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে কি? বেজ। বেজ মানে ভিত্তি, যেমন ফাউন্ডেশন বিল্ডিংয়ের বেজ। ঠিক আছে, বেজ সবসময় কি থাকে? নিচে থাকে। তাহলে বেজ 3 কোথায় আছে? নিচে আছে। আর পাওয়ার সূচক বা ঘাত এটা উপরে থাকে এবং ডান পাশে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা উপরে ডান পাশে লিখেছি। তো সূচকীয় রাশি, এই যে 3 পাওয়ার দিয়েছি 4, এই রাশিটার নাম হলো সূচকীয় রাশি। এটা দ্বারা আমরা বুঝি এই 3টাকে 4 বার গুণ করা হয়েছে। দেখো এই 3টাকে আমরা কয়বার গুণ করেছি? 4 বার গুণ করেছি। এটা হচ্ছে চিত্র 1.1। অর্থাৎ 3 হলো ভিত্তি, আর 3কে যেহেতু 4 বার গুণ করা হয়েছে তাই 4 হলো 3-এর সূচক। আমরা নতুন আরো একটি শব্দ শিখেছি, সেটা হচ্ছে পাওয়ার। নতুন আরেকটি শব্দ শিখেছি, সেটার নাম কি? পাওয়ার। তাহলে 3-এর পাওয়ার হচ্ছে কত? 4। ওকে, তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজেই বড় একটি গুণের কাজকে এক নিমেষে সংক্ষেপে প্রকাশ করতে পারি। তাহলে এবার দেখে নেওয়া যাক সূচক দিয়ে সংখ্যাকে প্রকাশ করলে তা কিভাবে পড়ব। আমরা যেভাবে সূচকটা লিখলাম এটা পড়ার নিয়মটা কি? এখানে একটা সংখ্যা দেওয়া আছে সূচকীয় রাশি, এটা হচ্ছে 3। দেখো উপরে ডান পাশে দেওয়া আছে 2। তো এটাকে পড়ব 3-এর সূচক বা ঘাত 2। 3-এর সূচক বা ঘাত কত? 2। ইংলিশে বলতে হবে 3 টু দি পাওয়ার 2। 3 টু দি পাওয়ার 2, এই যেখানে লিখে দেওয়া আছে। কোন সংখ্যার সূচক বা ঘাত 2 এর অর্থ হলো সেই সংখ্যাকে বর্গ করা হয়েছে। 2 বার যখন হয় তখন সেটাকে কি বলে? বর্গ করা হয়েছে। তাই 3 এর ক্ষেত্রে আমরা একে 3 স্কয়ার বা 3 এর বর্গ বলতে পারি। এটাকে আমরা কি বলবো? 3 এর কত? স্কয়ার। স্কয়ার মানে বর্গ, বর্গ মানে 2 বার গুণ করা হয়েছে। এখন ঠিক একইভাবে যদি 3কে 3 বার গুণ করা হয় তাহলে কি হলো? এটাকে ঘন বলে। 3কে 3 বার গুণ করলে সেই রাশির সংখ্যাকে কি বলে? ঘন করা হয়েছে। ইংলিশে এটাকে বলে কিউবড। কি বলে? কিউবড।
অর্থাৎ আমরা এরকে 3-এর ঘন বলতে পারি। 3-এর উপর দেখো 4, 3-এর উপর কত 4, অর্থাৎ 3-এর সূচক বা ঘাত হলো 4। এখন দেখো 3-এর উপর 5, এটা অর্থ হলো 3-এর সূচক বা ঘাত কত 5, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো এই যে বড় বড় গুণাকারকে সহজে লেখার যে পদ্ধতি দেখানো হলো সেটি মূলত সূচকীয় পদ্ধতি। এই পদ্ধতিটির নাম কি? সূচকীয় পদ্ধতি, কারণ এটা বড় বড় রাশিকে খুব সহজে ছোট করে প্রকাশ করা যায়। এখন আরেকটি বিষয় নিয়ে ভাবি। এতক্ষণ দেখা গিয়েছে একটি গুণাকার কাঠামোতে একটি নির্দিষ্ট সংখ্যা বা ভিত্তি যে কয়বার থাকছে সেই সংখ্যাটিকে ওই ভিত্তির জন্য আমরা সূচক বা ঘাত হিসাবে ব্যবহার করতে পারি। না বুঝতে পারলে উপরের চিত্রটি আবার দেখো। ওকে, আমরা বুঝতে পেরেছি।